ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম বশীকরণ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প বশীকরণ। বিষ্ণুপদর বাড়িতে পাখির খাঁচাও নেই, দাঁড়ও নেই। সোজা কথা হলো বিষ্ণুপদ পাখি পোষে না, তবু তার বাড়িতেই পাখির আনাগোনা সবচেয়ে বেশি। সারা দিন মান তার বাড়িতে শালিক, চড়াই, কাক থেকে শুরু করে ময়না, টিয়া, ছাতারে, বুলবুলি, কাঠঠোকরা, বউ কথা কও, পাখির ভিড় দেখলে তাজ্জব লেগে যায়। বাড়ির ছাদে খোপে খোপে অন্তত শতখানেক পায়রার বসত। সারা দিন পাখিদের কিচির মিচিরের চোটে কান একেবারে ঝালাপালা। বিষ্ণুপদ গরিব মানুষ, ভারী দিন দরিদ্র পৈতৃক বাড়িতে সে থাকে। বাড়ি বলতে দুটো টিনের চালের ঘর আর বাঁশের বেড়া। উঠোনে একখানা ত্রিপল টাঙিয়ে তার পাঠশালা বসে। ওই ছাত্র পড়িয়েই তার যা কিছু সামান্য রোজগারপাতি হয়। ভারী কষ্টে সংসার চলে তার। তার বউ কাত্যায়নী ভারী মুখরা দজ্জাল মহিলা। বিষ্ণুপদ তেমন রোজগেরে নয় বলে সারা দিন মুখ করে। বিষ্ণুপদ তেমন কথা টথা কইতে জানে না, ঝগড়াঝাটি তার আসেই না। পাঠশালার সময়টুকু বাদ দিয়ে সে বাকি সময়টা পাখিদের সঙ্গেই কাটায়। দানা পানি দেয়, ঘুরে ঘুরে পাখিদের খোঁজ খবর নেয়। পাখিরাও তাকে বিলক্ষণ চেনে। উড়ে এসে তার ঘাড়ে মাথায় বসে, হাত থেকে দানা খায়, পায়ের কাছেও ঘুরঘুর করে। মোট কথা বিষ্ণুপদকে পাখিরাও ভারী ভালোবাসে। কাত্যায়নী যতই অপছন্দ করুক, গাঁয়ের লোক কিন্তু বিষ্ণুকে ভগবানের অংশ বলেই মনে করে। বনের পাখি যার কাছে বশ মেনেছে, সে যে সোজা লোক নয় তা লোকে বোঝে। তাই গরিব হলেও গাঁয়ে বিষ্ণুর একটা খাতির আছে। তবে শচীন ঘোষ বিষ্ণুপদকে হাড়ে হাড়ে অপছন্দ করে। শচীনের বড় ব্যবসা আছে, মেলা টাকা। আশপাশের 5টা গাঁয়ে তার মতো পয়সাওয়ালা লোক আর নেই। তার প্রতিপত্তিও খুব। যত স্কুল আর কলেজের গভর্নিং বডির সে চেয়ারম্যান বা মেম্বার, পঞ্চায়েতের মাথা, সব সভা সমিতির একচেটিয়া সভাপতি। তার ভাষণ শুনে লোকে খুব হাততালি দেয়। কিন্তু সেই শচীন ঘোষেরও বিষ্ণুপদর মতো এলেম নেই। পাখি দূরে থাক, তার নিজের পোষা কুকুরটাও তার চেয়ে বনমালীর বেশি ভক্ত। আর বনমালী হলো কিনা শচীনের চাকর। পাখিগুলোর কাণ্ডজ্ঞান নেই, কি দেখে যে ওরা বিষ্ণুপদর অত ন্যাওটা হলো কে জানে। তা শচীন ঘোষও আজকাল সকালে উঠে ভোর ভোর কাকপক্ষীদের বাসি রুটি, মাছ মাংসের টুকরো, পাখির দানা উঠোনে ছড়িয়ে খেতে দেয়। আর তা পাখিরা নেচে নেচে মহানন্দে খায়ও। তা বলে তারা এসে কিন্তু শচীনের কাঁধেও বসে না, পায়ের কাছে ঘুরঘুরও করে না। দুঃখের কথাটা শচীন একদিন তার পেয়ারের চাকর বনমালীকে বলেও ফেলেছিল। শুনে বনমালী বলল, এই কর্তামশাই, ওসব হলো মন্তরতন্ত্রের ব্যাপার। বিষ্ণুপদকে ন্যাংটো বয়স থেকে দেখছি, মোটেই কোনো অবতার টবতার নয়। গোপী বাবার কৃপায় যত জারি জুরি। গোপী বাবাটা আবার কে?
ফিরোজপুরের ডাক সাইটে তান্ত্রিক, তার গায়ে তো গোকরো কেউটে দিন রাত বেয়ে বেয়ে উঠছে আর নামছে। বনের বাঘ এসে কমণ্ডুলোর জল খেয়ে যায়। খেপা ষাঁড় তেড়ে এসে গোপী বাবার সামনে হেট মুন্ডু হয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে। মহাপুরুষ বললে বলতে হয় গোপী তান্ত্রিককে। বিষ্ণুপদ তো এক সময় দিনরাত গোপী বাবার পদ সেবা করত, গাঁজা সেজে দিত, জটার জট ছাড়াতো, বিভূতি মাখাতো। শচীন সোৎসাহে বলে উঠল, বটে, তাহলে তো গোপী বাবার কাছেই যেতে হয়। লোকটার তো এলেম আছে দেখছি। আজ্ঞে এলেম বলবেন না, ওতে পাপ হয়, উনি সিদ্ধ পুরুষ। পরের শনিবার সন্ধেবেলাতেই ফিরোজপুরের শ্মশানের ধারে জঙ্গলে একটা বটগাছের তলায় গোপী বাবার আস্তানায় হাজির হয়ে গেল শচীন, সঙ্গে তার পেয়ারের চাকর বনমালী। গোপী বাবা বুড়ো মানুষ, পঞ্চমুণ্ডির বেদিতে বসে সামনে ধুনি জেলে ঘ্যাঁস ঘ্যাঁস করে দাড়ি চুলকোচ্ছিল। চেলা চামুন্ডাও বিশেষ কিছু নেই, শুধু একটা রোগামতো লোক সামনে বসে গাঁজা সাজছে। তাদের দেখে গোপী বাবা খ্যানখ্যানে গলায় হাঁক ছাড়ল, কে রে? বনমালী সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে বলল, আজ্ঞে ইনি হচ্ছেন গিয়ে শচীন ঘোষ, মস্ত মহাজন, একে একটু কৃপা করতে হবে বাবা। গোপী বাবা খ্যাঁক করে উঠল, কৃপা? কৃপা কি মাগনা নাকি? আজ্ঞে না বাবা, শচীন বাবু মহাজন লোক। শচীন গোপী বাবার গায়ে সাপ খোপ দেখতে পাচ্ছিল না, জন্তু জানোয়ারও নেই। একটু অবাক হয়ে বলে উঠল, ওরে বনমালী, গোপী বাবার গায়ে গোকরো সাপগুলো দেখছি না যে। কথাটা কানে যেতেই গোপী বাবা তড়াক করে লাফ দিয়ে উঠে রক্তাম্বর ঝাড়তে ঝাড়তে বিকট গলায় চেঁচাতে লাগলো, সাপ! সাপ! কোথায় সাপ? কোথায় সাপ? ওরে কোথায় সাপ? কামড়ে দেবে যে রে, ওরে বাবা রে! চেঁচাতে চেঁচাতে বুড়ো শরীরে গোপী বাবা এমন তিরিং তিরিং করে লাফাতে লাগলো যে না দেখলে বিশ্বাসই হতো না কোনো খুনখুনে বুড়ো অমন লাফ ঝাঁপ দিতে পারে। চেলাটাও গাঁজার কোলকে ফেলে একটা গাছে উঠে পড়ে পরিত্রাহী চেঁচাচ্ছিল, মেরে ফেললে রে, মেরে ফেললে রে, ও মেরে ফেললে রে। শচীন রোষ কষায়িত লোচনে বনমালীর দিকে চেয়ে বলে, এই তোর গোপী বাবার মহিমা? ছ্যা ছ্যা, এ নাকি বিষ্ণুপদকে পক্ষী বিদ্যে শিখিয়েছে। বিষ্ণুপদর নাম শুনে গোপী বাবা লাফ ঝাঁপ থামিয়ে আষ্টে মুখে বলল, কার কথা বলছো হে? বিষ্ণুপদ নাকি? তাকে কত করে বললুম, ওরে তোকে 1000টা টাকা দেব, আমাকে একটু পাখি বশ করার বিদ্যে শিখিয়ে দে, বুড়ো বয়সে একটু করে খাই। তা সে কি বললো জানো? বললো, ও বিদ্যে টাকা দিয়ে শেখা যায় না বাবা, ভালোবাসা লাগে। শোনো কথা, টাকা না হয় জোগাড় করা গেল, কিন্তু ভালোবাসা পাই কোথা বলো তো? হতাশ হয়ে শচীন ফিরে এলো, কিন্তু তার বাসনার কথা অনেকেই জানে। নবীন দাস এসে একদিন দুপুর বেলায়, ওহে, বিষ্ণুপদর কথা ভাবছো তো? কিছু নয়, এই তো মাত্র 2 ক্রোশ দূরে রাঙামাটি গ্রাম, সেখানে রমেশ সামুই হলো বশীকরণ বিদ্যের ওস্তাদ। পশু পাখি থেকে মানুষ যাকে বশ করতে চাও হেসে খেলে পারবে, বিষ্ণুপদ তো ওর কাছেই শিখেছে। শচীন একদিন দুপুরবেলা গাড়ি হাঁকিয়ে রাঙামাটি গাঁয়ে বশীকরণবাজ রমেশ সামুইয়ের বাড়িতে হাজির হলো।
বাইরে সাইনবোর্ডেও রয়েছে এইখানে জ্যোতিষী, বশীকরণ, মারণ, উচাটন, বানমারা, সম্মোহন বিদ্যা ইত্যাদি সযত্নে শেখানো হয়। দক্ষিণা নামমাত্র। পরীক্ষা প্রার্থনীয়। তন্ত্র সিদ্ধ, কামাখ্যা ফেরত, জ্যোতিষার্ণব শ্রী রমেশ সামুই। একতলা জীর্ণ চেহারার বাড়িটা দেখে মোটেই ভক্তি হলো না শচীনের। বাইরের বন্ধ দরজায় কড়া নাড়া দিল সে, কিন্তু শুনতে পেল ভিতরে এক প্রবল নারী কণ্ঠই কাকে যেন চিৎকার করে বাপান্ত করছে। অন্ধ কোথাকার, জোচ্চোর, লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাস, তোর গলায় দড়ি জোটে না কেন রে? কত পুয়ে পুয়ে 2-4 টাকা করে জমিয়ে ঘর ভরেছিল, তার উপরেও তোর শকুনের নজর। মর 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 মর। বাসন আছড়ে ফেলার ঝনঝন শব্দ শুনে আঁতকে উঠল শচীন। পিছন থেকে কে যেন বলল, কাকে খুঁজছেন আজ্ঞা? শচীন তাকিয়ে দেখল একটা রোগা মতো লোক ফোকলা মুখে একটু হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। শচীন বলে, এই রমেশ বাবুর কাছেই এসেছিলাম আর কি। ও, তবে ঘন্টাটা দাঁড়াতে হবে। ওদের স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে কিনা একবার লাগলে ঘন্টা খানেকের আগে থামে না। কিন্তু এই যে শুনলুম উনি বশীকরণের ওস্তাদ। এই সে আমরাও শুনছি, এই আর কি শুনেছি, কিন্তু কেউ কখনো নিজের বউকে বশীকরণ করতে পেরেছে কি? উনি তো বানটানও মারেন দেখছি, তাতে কাজ হয়? তা কি আর হয় না? নিশ্চয়ই হয়, তবে একটু সময় লাগে, এই যা। সেটা আবার কিরকম? এই ধরুন, আজ হয়তো একজনকে বান মারলো, তাতে সে হয়তো মরলো গিয়ে 80 বছর পর। সেটাও কি কম কথা? ভারী হতাশ হয়ে ফিরে এলো শচীন। দেশটা কি জালি লোকে ভরে গেল। অবশেষে কানাই মণ্ডল হদিস দিয়ে বলল, ওহে, তুমি একবার জড়িবুটিওয়ালা নজর আলীর কাছে যাও। এই তো 3 ক্রোশ দূরে দাসুরহাট, যাকে জিজ্ঞেস করবে বলে দেবে। তাও গেল শচীন। নজর আলী খুব বাবু মানুষ। দাড়িতে মেহেন্দি, চুলে বাবরি, চোখে সুরমা, গা থেকে আতরের গন্ধ ছড়াচ্ছে। গায়ে চিকনের কাজ করা পাঞ্জাবি, পরনে চেক লুঙ্গি। উঠোনে খাটিয়ায় বসে পোষা পায়রাদের দানা খাওয়াচ্ছিল। শচীনের আবদার শুনে দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, সে আর বেশি কথা কি, কাজ হয়ে যাবে। একটা মলম দিচ্ছি, সারা গায়ে লাগিয়ে বাইরে বসে থেকো, 250 টাকা দাম। ছোট বয়ামে মলম নিয়ে বাড়ি ফিরল শচীন। মনে ভারী ফুর্তি। পরদিন সকালে মলম লাগালো সারা গায়ে। গন্ধটা একটু বিটকেল আর ভারী আঠালো। উঠোনে একটা জলচৌকি পেতে বসতেই আশ্চর্য কাজ হতে লাগলো। কোথা থেকে হুশ করে একটা কাক এসে প্রথমেই তার বাঁ কাঁধে বসে তারস্বরে কা কা বলে চেঁচাতে লাগলো। একটু বাদেই ডান কাঁধে এসে বসলো পেল্লায় সাইজের চিল। বসে এসে রাম ঠক্কর দিতে শুরু করলো শচীনের মাথায়। গোটা 2 শালিক এসে বাঁ হাতে বসেই রীতিমতো ঝগড়াঝাটি করতে লাগলো। আর ডান হাতে এসে বসলো একটা ঘুঘু। মুশকিল হলো পাখিগুলো যে এসে বসলো আর উড়ে যাবার নাম নেই। ফলে শচীনের প্রাণান্তকর অবস্থা। কাকের কা কা চিৎকার এবং ঠক্কর, চিলের নখে কাঁধে ক্ষত, ঠক্করে মাথায় রক্তপাত, শালিক আর ঘুঘুর চেঁচামেচি, সব মিলিয়ে শচীন যায় যায়।
সে উঠে যন্ত্রণায় লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো। ওরে ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? আমাকে রক্ষে করে সে রে, ওরে মেরে ফেললো রে, কোথায় আছিস? আয়! লোকজন দৌড়ে এসে পাখিদের টানা হেঁচড়া করে ছাড়িয়ে উড়িয়ে দিল। তারপর গায়ে আঠা ছাড়াতে 2 ঘন্টা পুকুরে চোবানো হলো শচীনকে। ঝামা ঘষে গায়ের আঠা তুলতে হলো। অবশেষে দিন 7 বাদে সে গিয়ে গুটি গুটি বিষ্ণুপদর বাড়িতে হাজির হয়ে খুব নরম গলায় বলল, বাপু হে বিষ্ণুপদ, তোমাকে গুরু বলে মানছি, বিদ্যেটা আমাকে শেখাবে? বিষ্ণু অবাক হয়ে বলে, বিদ্যে তো কিছু জানি নে মশাই, শুধু ভালোবাসতে জানি। শচীন ভারী ভাবনায় পড়ল। বিদ্যে টিদ্যে শেখা বরং সহজ, কিন্তু ভালোবাসা, সেটা কি বেজায় শক্ত জিনিস নয়? তা কি আর করা যাবে? সে বলল, তবে তাই শেখাও বাপু, রোজ এসে তোমার কাছে বসে ওইটেই না হয় শিখবো।